আমি কোথায়? কে আপনি? আমি এ বনের একজন দরিদ্র কাঠুরিয়া। আপনাকে দেখতে পেলাম আমার ঘরের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন, তাই তুলে এখানে নিয়ে এলাম। আচ্ছা, আপনি কে আর কোথায় থাকেন? এরপর রানী তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাকে শোনাতে থাকে। যখন কাঠুরিয়া রানীর আসল পরিচয় জানতে পারে, তখন সে বাচ্চাকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। তুমি কি কোনো বিষয়ে চিন্তিত? না, আমি ঠিক আছি। তাহলে আমি মেয়েটির প্রতিপালনের ক্ষেত্রে তোমাকে সাহায্য করতে পারি। আপনার কষ্ট করতে হবে না, আমি সামলে নেব ওকে। একজন মাই পারে কোনো বাচ্চার সঠিক যত্ন নিতে, আর তুমি একজন পুরুষ, তুমি সবকিছু বুঝবে না। যদি আপনার কোনো অসুবিধা না থাকে, তাহলে আমারও সমস্যা হওয়ার কথা না। আপনি তার দায়িত্ব নিতে পারেন। এরপর থেকে রানীর কাছে বাচ্চাটি বড় হতে থাকে। একদিন রানী খেয়াল করলেন বাচ্চাটির ঘাড়ে একটি বিশেষ চিহ্ন আঁকা রয়েছে। রানী চিহ্নটি দেখে বেশ কৌতূহলী হয়ে উঠলেন এবং কাঠুরিয়ার কাছে গিয়ে তাকে প্রশ্ন করলেন। তুমি সত্যি করে বলবে বাচ্চাটি কোথায় পেয়েছো? সে তো আমার বাচ্চা, ওর মা মারা গিয়েছিল, তাই আমি ওকে লালন পালন করে আসছি। আমি বাচ্চাটির বাস্তবতা জানি। আমার কাছে সত্যি সত্যি সব বলে দাও, তা না হলে তোমার জীবনের আশঙ্কা আছে। এরপর কাঠুরিয়া রানীকে বাচ্চার সাথে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা খুলে বলে। আমার জল্লাদের সাথে দেখা করতে হবে, খুব জলদি তার কাছে সংবাদ পাঠাও। এটা তোমার রানীর আদেশ। ঠিক আছে রানীমা, আমি আজকেই তার কাছে যাচ্ছি। এরপরে কাঠুরিয়া গিয়ে জল্লাদকে রানীর কাছে নিয়ে আসে। রানীমা, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমি এই বাচ্চাটির ব্যাপারে তোমার সাথে কথা বলতে এসেছি, আর তোমাকে যা যা প্রশ্ন করি সত্য সত্য বলবে, তা না হলে পরিণতি তুমি জানোই, কারণ তুমি জল্লাদ। যা যা প্রশ্ন করব সত্য সত্য বলবে। রানীমা, আমি সব বলতে পারবো যদি আপনি আমার একটা শর্ত রাখেন। হ্যাঁ, তোমার শর্ত বলতে পারো। আমার শর্ত হচ্ছে আমি আপনাকে সব বলবো, আপনি যা যা শুনতে চান, তবে আপনি আমার পরিচয় গোপন রাখবেন। তুমি নিশ্চিত থাকো, আমি আর কাঠুরিয়া ছাড়া এই কথা বাইরের কেউ জানবে না। ঠিক আছে, আমি সব কথা আপনাকে বলছি। এরপর জল্লাদ তুরিনের সব কুকীর্তি ফাঁস করে দিল, আর এও বলে দিল এটা তুরিনের চক্রান্ত, কেননা তার ক্ষমতা হাতিয়ে নেয়ার শখ ছিল। এটা শোনার পরে রানী বাচ্চাটিকে বুকে জড়িয়ে নেয়। এটা আমার বাচ্চা, তুরিনের জন্য আজ সব শেষ হয়ে গেল। আমারও দিন আসবে, তখন আমি সবকিছু দেখে নিব। এরপর অনেক বছর কেটে যায়। রানী তার সুযোগের অপেক্ষায় থাকে, আর মেয়েটি দেখতে দেখতে খুব সুন্দরী যুবতী হয়ে ওঠে। রানী জল্লাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে থাকে। একদিন রানী জানতে পারে রাজ্যে একটি বড় ভোজসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং তাতে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। বন্দিরাও এতে অংশগ্রহণ করবে। রানী এটাকেই একটি সুযোগ মনে করে নিল। রানী কিরণমালাকে ডেকে বলল, শোনো কিরণ, আমি মা হিসাবে তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। আমি দেখতে চাই আমি তোমাকে যেটুকু কৌশল আর বুদ্ধিমত্তা শিখিয়েছি তা তুমি কতটা প্রয়োগ করতে পারো। আমাকে কি করতে হবে মা? তুমি ভোজের অনুষ্ঠানে যাবে, আর তোমার বাবা জেলে বন্দি আছে, তার সাথে যোগাযোগ করবে, তোমার পরিচয় দেবে ও তাকে আমার কথা বলবে। মা, এটা তো খুব কঠিন কাজ, আমাকে প্রহরীরা আটকে দেবে। তোমার বাবার একজন বিশ্বস্ত সেবিকা আছে, তার নাম রোজি। তাকে যদি আমার পরিচয় দাও,
তাহলে সে সহজেই তোমাকে তোমার বাবার সাথে কথা বলিয়ে দিতে সাহায্য করবে। ইতিমধ্যে ভোজসভার তারিখ চলে আসে। রানী কিরণমালাকে অনুষ্ঠানে পাঠিয়ে দেয়। কিরণমালা পথ থেকে কিছু ফুল কিনে নেয়। সে ফুল বিক্রেতা সেজে ফুলগুলো বিক্রি করতে করতে অনুষ্ঠানের ভিতরে ঢুকে পড়ে এবং রোজিকে খুঁজতে খুঁজতে পেয়ে যায়। তুমি কি আমার সাথে একটু দূরে এসে কথা বলতে পারবে? খুব জরুরি ব্যাপার ছিল। দেখো, আমি এখন জরুরি কাজে ব্যস্ত আছি। আমাকে একটু বন্দি রাজার কাছে নিয়ে যাবে? পারবো না, আমি এখন ব্যস্ত আছি, চললাম। এটা বলে রোজি চলে যেতে উদ্যত হয়। এই দাঁড়াও, আমাকে রানীমা তোমার কাছে পাঠিয়েছে। রানীমার কথা শুনে রোজি থমকে দাঁড়ায়। এরপর কিরণমালা সবকিছু রোজিকে বুঝিয়ে বলে। ঠিক আছে। রোজি কিরণমালাকে নিয়ে রাজার কাছে চলে যায়। কিরণমালা তার মায়ের শিখিয়ে দেওয়া সমস্ত ঘটনা রাজাকে শুনিয়ে দেয়। রাজা সমস্ত ঘটনা শুনে কিরণমালাকে বলে, তোমার গলা দেখাও তো মামনি। কিরণমালা তখন গলা থেকে কাপড় সরিয়ে রাজাকে দেখতে দেয়। রাজা দেখতে পায় কিরণমালার গলায় একটি বিশেষ চিহ্ন, যেটি কেবল রাজাদের কোনো সন্তান হলেই তার গলায় বিশেষ পদ্ধতিতে এঁকে দেওয়া হয়। তুমি তাহলে সত্যি আমার সন্তান? রাজা কিরণমালাকে মাথায় হাত বুলিয়ে দেয় এবং তার মায়ের কাছে একটি চিঠি লিখে পাঠিয়ে দেয়। কিরণমালা তার বাবার চিঠি নিয়ে মায়ের কাছে রওনা দেয়। এদিকে রাজা গোপনে সামরিক বাহিনীর কিছু সেনাকে নিজের পক্ষে করে নিয়েছিলেন। তাদের কাছে তিনি খবর পাঠান এবং সবকিছু খুলে বলেন। তারা সবকিছু জেনে রাজাকে মুক্ত করতে সম্মত হয়। এরপরে তারা রাজাকে জেলখানা থেকে উদ্ধার করে মুক্ত করে দেয়। রাজা মুক্ত হয়ে জনবল জোগাড় করে এবং কিছু সেনাদেরকে নিয়ে অত্যাচারী রাজা কাবুলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। কাবুল যখন জানতে পারে রাজা তার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, তখন সে বেশ ক্রুদ্ধ হয় এবং সেনাপতিকে ডাকে। মহারাজ, হুকুম করুন। সেনাপতি, তাদের সবগুলোকে শেষ করে দাও আর রাজার মাথা কেটে আমার দরবারে ঝুলিয়ে রাখো। ঠিক আছে মহারাজ। সেনাপতি তার সমস্ত সৈন্য নিয়ে রাজার বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ে। কাবুলের সৈন্য সংখ্যা অনেক ছিল, তাই রাজার বাহিনী তাদের বিপক্ষে বেশিক্ষণ টিকতে পারল না। কাবুলের সৈন্যরা অল্প কিছু সময়ের মধ্যেই রাজার বাহিনীকে ঘিরে ফেলল। এদিকে রাজার চিঠি পেয়ে রানী কাঠুরিয়াকে দেখালো। কাঠুরিয়া কিছুক্ষণ ভেবে একটি আশার আলো দেখতে পেল। দীর্ঘদিন বনে থাকতে থাকতে কাঠুরিয়ার সাথে বনের পশুদের একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছিল। বনের পশুরা তার বন্ধুর মতো হয়ে গিয়েছিল। তারা তার ভাষা বুঝতে পারত। কাঠুরিয়া তখন বনের পশুদের একত্র করে তাদের কাছে সাহায্য চাইল। পশুরাও তাকে সাহায্য করতে রাজি হয়ে গেল। এরপর তারা সবাই একসাথে রাজপ্রাসাদের দিকে রওনা হলো। তারা পৌঁছে দেখল রাজার মাত্র হাতে গোনা কয়েকজন লোক বাকি রয়েছে। বাকি সবাই কাবুলের সৈন্যদের হাতে নিহত হয়েছে। তাই কাঠুরিয়া দেরি না করে বনের সিংহ, হাতি, বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণীদের আদেশ করল কাবুলের সৈন্যদের হত্যা করতে। তখনই বনের পশুরা তাদের উপর আক্রমণ করে। তাদের আক্রমণে অনেক সৈন্য নিহত হয় আর বাকিরা সব পালিয়ে যায়। এর ফলে রাজা হালুক খুব সহজেই সৎ ভাই কাবুলের বাহিনীকে পরাস্ত করে ফেলে। পরে রাজা তার সৎ ভাই কাবুল ও তার স্ত্রীকে দূরের নির্জন এক দ্বীপে বন্দী করে রাখল।
রাজা তার স্ত্রী, কন্যা ও আপন রাজ্য ফিরে পেল। রাজা হালুক কাঠুরিয়াকে অনেক ধন দৌলত উপহার দিলেন। এরপর থেকে কিরণমালা তার বাবা মার সাথে সুখে শান্তিতে রাজপ্রাসাদে বসবাস করতে লাগলো।